নমস্কার, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানটা দেখতে বলবো, কারণ সেই অর্থে ফর্মালিটি মেনে অনুষ্ঠান এটা হবে না। একেবারে ওই বাড়িতে বসে আড্ডার মতো। বাই দ্য ওয়ে, আমরা স্টুডিওতে বসে, কিন্তু বাড়িতে বসে আড্ডার মতো। এমন একজন মানুষ আমার সামনে রয়েছেন, 1954 সালের 3রা ডিসেম্বর তার জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই মানুষটির কাজ, তার কথাবার্তা, তার চালচলন, সর্বোপরি তাকে দেখে আপনাদের ধারণা নিশ্চিতভাবে করা সম্ভব নয় যে 68 ছুঁই এই রাজনীতিবিদ কিভাবে দাপিয়ে শুধু নিজের বিধানসভা নয়, সমস্ত জায়গায় ঘুরছেন। বুঝতেই পারছেন হয়তো, তার নাম হচ্ছে মদন মিত্র। আজকে নীলাভ মদন মিত্র। স্বাগত জানাই মদনদাকে আজকের অনুষ্ঠানে। মদনদা, আমি প্রথম তো এই রাজনীতির আলোচনার থেকে যখন আমি ওই বৈঠক বা বাড়ির শব্দটা বললাম, মদনদা, আপনার এখনো পর্যন্ত মানে 16 বছর 18 বছরের মেয়ের কাছে আপনি ক্রেজি হবেন এই কারণের জন্য আপনি স্কিনটা মেনটেন করেন কি করে? মানে আমাদের বসার থেকে আমি ক্যামেরা পার্সনকে জিজ্ঞেস করছিলাম, বলছে লাইট কমাতে হচ্ছে, অ্যাপারচার কমাতে হচ্ছে। এই স্কিনটা মেনটেন করেন কি করে? মানে রহস্যটা কি? অ্যাকচুয়ালি আমার মনে হয় যেখানে আমি বসি লোকে ভালোবাসে বলে যে লাইটের দায়িত্ব থাকে, সে আমার মুখের লাইটটা জোর করে ফেলে। আচ্ছা, একটা খুব মজার গল্প বলি। আগে একটা খুব মানে অভ্যেস ছিল আর কি, যে আপনি মঞ্চের ওপর বক্তৃতা করছেন, আচ্ছা, আর সামনেটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার, আচ্ছা, সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে যাতে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তো বক্তৃতা করছি হঠাৎ আমার খেয়াল হয়েছিল, দেখি তো আমি মুখটা একটু সরিয়ে সামনে দেখি কোনো লোক নেই, একটা লোক বসে আছে ওই বল শতরঞ্চি গুলো নিয়ে, এত পাওয়ার ফেলেছে মুখের উপরে। আচ্ছা, সেই জন্য আমি রাত্রেও ইভিনিং গ্লাস পরি। আচ্ছা, যাতে আমি অন্তত দেখতে পাই চোখের সামনে কারা আছে। আচ্ছা মদনদা, আপনি ইভিনিং গ্লাস পরেন, সেই গ্লাস পরে সামনে অন্তত দেখা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু আপনি রাজনীতির লোক, আপনি নানান ক্ষেত্রে নিজেকে জড়িত রেখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার ওই ইভিনিং গ্লাস দিয়ে এখন রাজ্য রাজনীতিকে কিভাবে দেখছেন? মানে খুব ছোট করে বলুন, আমি জাস্ট কয়েকটা কথায় আমি এই মানে আপনার মতো এত অভিজ্ঞ মানুষের থেকে শুনবো, কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছরের রাজনীতি আমার কাছে এই মুহূর্তে ইউ ক্যান সে গুড মর্নিং সোসাইটি, দিন শুরু হলো মাত্র। আমার কথা, এসআইআর হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার সেই জায়গাটাকে কমব্যাট করা, এটা কি কোনো রাজনৈতিক দলের উচিত? গণতন্ত্রকে রক্ষা করতে তৃণমূল কিন্তু স্যারকে কমব্যাট করছে না, স্যারকে কোঅপারেট করছে। আপনি বলতে পারেন যে থেকে কোঅপারেট করা দরকার কি আছে, না সেই বিশ্বাস আমরা মোদির উপরে রাখতে পারছি না। ছেড়ে দিলাম তোমার ওপর ওই সিঁড়ি শনি সাংহারের মতো কোনো বাড়ির দরজা আটকাবার দরকার নেই সিঁড়িতে, না এতটা বিশ্বাস করা যাচ্ছে না। আপনি একটা কথা বলবেন, এই যে নাম বাদ যাওয়া প্রসঙ্গটা আসছে, এর মধ্যে 58 লক্ষের নাম বাদ গেছে শুনতে পাচ্ছি, প্রায় 4.5-5 লাখ মতো তারা শুনানিতে যাননি, খুব স্বাভাবিকভাবে তাদের নামটা বাদ যাওয়ার সম্ভাবনা আছে। 62 মতো হলো, আর নাম বাদ যেতে পারে, মানে বাদ যাওয়া নামের সংখ্যা দাদা কত হতে পারে, কি আপনার অনুমান, জাস্ট অনুমানের ভিত্তিতে? দেখুন, এদের যদি অন্য কোনো ভাবে নাকা করে ওপর থেকে তুলে নিলাম, ম্যাপিং করলাম না, কিছু করলাম না, তাহলে অন্য কথা। আচ্ছা, এখন অবধি যা হয়েছে তাতে 60-65 বেশি হবে না। কিন্তু রিসেন্ট টাইমেও বহু মানুষ তারা এসে বিভিন্ন জায়গায় হঠাৎ কলোনি, হঠাৎ বস্তি, হঠাৎ ক্যাম্প এইসব গড়ে তুলে তারা এখানে রয়েছে, এবং তারা বিপদের কারণ হতে পারে পরবর্তী না, এই জায়গায় আমরা বলেছিলাম যে অনুপ্রবেশ যদি সত্যি হয় তাদেরকে তোমরা ক্রস চেক করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু এই রোহিঙ্গা মুসলমানের নামে তুমি আসামে কনসেন্ট্রেশন ক্যাম্পে কয়েক লক্ষ মানুষকে ঠেকিয়ে রেখে দিলে, তাদের ভোটের থেকে সরিয়ে নিয়ে এসে, তো আসামেও তো বর্ডার আছে বাংলাদেশ, ওই সেখানে তো করলে না।
ত্রিপুরা, আসাম কোথাও করলে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মেনলি আপনি যদি বলেন যে স্যারের ব্যাপারে আমাদের মেন মোটিভটা কি, মেন মোটিভটা হচ্ছে বিজেপির যে নেগেটিভ ইন্টেনশন, ব্যাড মোটিভেশন, যে আমরা এদেরকে নামগুলো কাটবো 1 কোটি 2 কোটি, কেটে এদেরকে ডিপোর্ট করে দেবো ব্যাক টু বাংলাদেশ, ব্যাক টু পাকিস্তান, যাতে আমাদের জোরটা কমে যায় এবং মেনলি আমরা একটা সম্প্রদায়ের উপরে টার্গেটটা রাখবো। মানে টার্গেট কি মুসলিমরা তাহলে? টার্গেটটা মুসলিমরা ছিলই, হুম, কিন্তু পরে দেখা গেল হুম, যে এরা একইভাবে যখন তৃণমূল রাস্তায় নেক টু নেক লড়ছে, হুম। যখন মুসলিমরা প্রত্যেকটা পরীক্ষায় বেরিয়ে যাচ্ছে, তখন ওরা হিন্দুদের ওপরও হাত দিল এবং বহু হিন্দুকে। এটা কেন দিল? কারণ এই হিন্দু ভোট তো না, হিসাব না, মতো তখন তারা বুঝতে পারলো বিজেপি বলছে এটা আমাদের ভোট। না, হুম, যাবে না, এই হুম, কারণে হুম, আমার মা, হুম, আমার ঠাকুমা বা আমার কাকা, আমার পিসমশাই, যারা বয়স্ক মানুষ, এই যে 5 বার 6 বার ডেকে হুম, 6 ঘন্টা দাঁড় করিয়ে অজ্ঞান হয়ে টলে পড়ে যাওয়ার পর বলছেন আপনি কিন্তু পরশুদিন আবার 8টায় আসবেন, হুম, আচ্ছা না আসলে কিন্তু বাদ দিয়ে দেবো। হুম। তাতে হিন্দুরাও কিন্তু আর বিজেপির উপরে ভরসা রাখে, মানে হিন্দুরা এটা বুঝতে পেরে গেছে হুম, এই এনআরসির নামে কিন্তু মুখে টার্গেট মুসলমান হলো, হুম। আসল টার্গেট হচ্ছে জনগণ। সুপ্রিম কোর্টে নিজের মামলার সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে জায়গাটা, এটাকে আপনি কিভাবে দেখলেন? মানে স্যাম দেওয়ান আইনজীবী ছিলেন, মুখ্যমন্ত্রী গেলেন, বিজেপির থেকে একটা ন্যারেটিভ আসছে যেটা হচ্ছে আসলে কিছু লাভ হলো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়ানোটাকে ভোটের মাইলেজের জন্য বা প্রিভিলেজের জন্য ব্যবহার করবেন। আপনার মানে এর ব্যাখ্যাটা আপনি কি দেবেন বা উত্তর কি দেবেন? এই যে উল্টে বলি, বলুন। এই যে আমরা বলি বিপদে আপনাদের পাশে থাকবো, হুম, প্রয়োজনে রক্ত দেবো, হুম, প্রয়োজনে মৃত্যুবরণ করবো, কিন্তু আপনাদের ছেড়ে পালাবো না। আচ্ছা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আইনগতভাবে কতখানি, হুম, সেখানে তার থেকেও সিনিয়র লয়াররা ছিলেন, হুম, কিন্তু পৃথিবীর মানুষ তাকিয়ে দেখলো, ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখলো হুম, যে একজন মহিলা, হুম, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান পলিটিক্স, একজন মহিলা চিফ মিনিস্টার, শি হ্যাজ গট দ্য গাটস, সে দাঁড়িয়ে গেল, কারণ তার মনের মধ্যে এইটা রয়েছে, সে যা বলছে সত্যি বলছে, এবং সে বলছে বলেই গোটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আরো বেশি তারা মনে জোর পেয়ে সত্যের জন্য লড়াই করছে। এটা সত্যের জন্য, তার মানে আলটিমেটলি ওই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়ানোটা মানুষের জন্য, একদমই আর সত্যের জন্য। মানে ন্যায়ের জন্য যে লড়াই, মানে ন্যায় কোর্টে সত্য। দাঁড়িয়ে নিজের সাবমিশন রাখাটা তো একটা লড়াই হিসাব মতো, আইনি একদম, লড়াই। একদম। আইনি লড়াইয়ে কি কোনো মাইলেজ পাবেন বলে আপনার মনে হয়? সামনে তো শুনানিও রয়েছে। উনি তো পাবলিক মানে মাইলেজ পাওয়ার জন্য করেননি, উনি তো সত্যের সত্য আসবে উঠে কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বের আসবে। করতেই হবে, বের করতে হবে, না হলে তারপর যা আরো পদ্ধতি আছে হুম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন। হুম, একটা কথা কি, হুম। বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী। মদন মিত্রের একটা বিরাট মহিলা ফ্যান ফলোয়িং রয়েছে, মানে সেটা একদম 18 থেকে শুরু করে আপনার প্রচুর নাকি মহিলা ফ্যান আছে, এবং তাদের নিয়ে নাকি আপনি মহিলা বাহিনীও তৈরি করেছেন। শোনা কথা মদন দা, ভুল হতে পারে বা হয়তো বা আমি ভুল শুনতে পারি। এই মহিলা ফাইট, এই মহিলা কমব্যাট, এর মন্ত্রটা কি মদন মিত্র থেকেই তৃণমূল কংগ্রেস শিখেছিল? এখন মহিলা প্রায় সমান সমান, হুম, 50-50, হুম, শতাংশের হিসাব। প্রায় 50-50। হুম, 2 হচ্ছে আমার ইনস্টাগ্রামে, হুম, আমি ভোটের পর যখন খুব ঘাঁটাঘাঁটি করেছিলাম, তখন আমি দেখেছিলাম 18 থেকে 25 বছরের হুম, মহিলারাই সব থেকে বেশি ইনস্টাগ্রামে সাপোর্ট দিয়েছে, এবং যে যে জায়গা দিয়ে আমি গেছি আমি বুঝতে পেরেছি যে মহিলাদের একটা খুব বড় হুম, সাপোর্ট আমি পেয়েছি। আমার সঙ্গে ঝগড়া আছে খুব কম মহিলার, আচ্ছা, পুরুষেরও খুব ঝগড়া নেই, আসলে আমি খুব আচ্ছা, ঝগড়া করতে পারি না। হ্যাঁ, ছোটবেলায় আমার একজন শিখিয়েছিল, হুম, বড় লোকের সঙ্গে ঝগড়া করবি না, হ্যাঁ, আর ছোট লোকের সঙ্গে মুখ লাগাবি না। আচ্ছা, তো এটা আমি অনেকটা মেনে চলি। আচ্ছা, পলিটিক্সটা আমি মনে করি হুম,
10টা পুরুষ যা করতে পারে হুম, দুটো মহিলাকে যদি টান টান করে তৈরি করে নেওয়া যায় আচ্ছা 20টা পুরুষের কাজ করতে পারে। এমনকি স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলেছেন যে না জাগিলে ভারত ললনা, হুম, এ ভারত রবে না রবে না। তো সেটা বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন। হুম। মদন মিত্রের বান্ধবীর সংখ্যা কত, এটা জিজ্ঞেস করতেই পারে লোকে। হ্যাঁ, বন্ধু বান্ধবী আমার আছে, প্রচুর বান্ধবী আছে। হুম, কারণ আমি বন্ধু আর বান্ধবীর মধ্যে কোনো তফাৎ করি না। আচ্ছা যেমন সহজভাবে বন্ধুর কাঁধে হাত রেখে সেলফি তুলি, হুম, তেমনি সহজভাবেই বান্ধবীর কাঁধে হাত রেখেও সেলফি তুলি। আচ্ছা কারণ আমার মনে কোনো পাপ থাকে না বা আড়ষ্টতা থাকে না। আচ্ছা এবার হুম। রোজ ডে আর প্রপোজ ডেটা আমার গোলমাল হয়ে যায়। কারণ প্রপোজ আর রোজ হুম, এমন প্রায় রেগুলারই এত প্রপোজ আর এত রোজ আসে। আপনার আছে হ্যাঁ, রেগুলারই আচ্ছা। আসে। প্রপোজ মানে কি ধরনের প্রপোজাল? প্রপোজ যে আমি খুব ভালোবাসি, পছন্দ আচ্ছা। করি, চলো চা খাই, কফি তাই খাই। নাকি? আচ্ছা তাতে কোনো অন্যায় নেই তো। চা আচ্ছা খেতে কফি খেতে কে বলেছে? আচ্ছা দেখুন, কৃষ্ণের হুম এত সংখ্যার বান্ধবী, হুম কিন্তু কৃষ্ণের বিরুদ্ধে কোনো কেস হয়নি। কারণ উনি সবটা ভার্চুয়াল করতেন। আচ্ছা, আপনিও ভার্চুয়াল করেন? আমি ভার্চুয়াল করি। তো সেই জন্যে আচ্ছা আমার প্রবলেম হয় না। এই যে হিরণ হুম দ্বিতীয় বিয়ে করলো, হুম আমি কোনো মন্তব্য করব হুম না। হুম তাতে বিজেপি কিছু বলেছে বলে আমি দেখিনি। তাতে হুম। আমার মনে হলো হুম। তাহলে বোধহয় বিজেপি তালাক মেনে নেওয়ার পথে যাচ্ছে। না, আমি একটা জায়গায় মদন দা একটু অবাক হলাম। আপনি অনেক সাহিত্যিক, লেখক, কবি, এমনকি হিরণের প্রসঙ্গ আনলেন। আপনি খুব সুচতুরভাবে দিলীপ ঘোষের কথাটা ভুলে গেলেন, না বললেন না, না কি করলেন আমি বুঝলাম না। দিলীপ দাও তো অনেক বয়সে বিয়ে করলেন। ভালো করে ভালো করেছে না? কি করবো? আচ্ছা হ্যাঁ, বলুন, ওর হ্যাঁ, পার্টি, দিলীপ দা তো পার্টির জন্য অনেক করেছেন, হ্যাঁ, খেটেছেন। হ্যাঁ, সেই পার্টি ওকে জায়গা দিচ্ছে না। হুম, দিলীপ দার এখন যা বয়স, এখন আর পাড়ায় নতুন করে লাইব্রেরিতে বসে আড্ডা দেওয়া, হুম, সকালবেলা খবরের কাগজ পড়া হুম, সম্ভব না। হুম, দুপুরবেলা ভিক্টোরিয়ায় গিয়ে ঘুড়ি ওড়ানো দেখা সম্ভব না। হুম, গাছের আড়াল থেকে অন্য কে কি করছে হুম, সেইটা দেখতে দেখতে কোমরে হাত দিয়ে সিগারেট টানতে টানতে সময় কাটানো সম্ভব না। হুম, দিদিদা কি করবে? তার থেকে একটা বিয়ে করেছেন। মূল ব্যাপারটা হচ্ছে হুম, এখন ভালোবাসার থেকে হুম, ভালো রাখাটা ফ্যাক্টর হয়ে গেছে। এখন প্রেমটা ডিপেন্ড করছে একে ভালোবাসলে হুম। আমি ভালো থাকবো, না ভালো রাখলে আমি ভালোবাসবো। এখন ভালো রাখাটা খুব মানে ফ্যাক্টর। ভালোবাসাটা সোজা, ভালো রাখাটা কঠিন। কঠিন। তার কঠিন। কারণ ভালো রাখতে গেলে আপনাকে একটা প্রথমে আধার কার্ড হ্যাঁ, করে দিতে হবে, আচ্ছা। একটা আপনার ক্রেডিট কার্ড করে দিতে হবে, তারপরে একটা বাসা জোগাড় করে দিতে হবে, হ্যাঁ, তারপরে আপনার ফোনের চার্জ গুলো দিতে হবে। একটা ফোনে হবে না, দুটো বিরাট ফোন। ঝামেলা আর কি। আপনার কাছে কেউ এরকম আবদার করে যে মদন দা আমাকে একটু ফোনে রিচার্জ করে দিন? না, এমনি আমি রিচার্জ করি। করে দেন সবাইকে? না, আমার কাছে বললে আমি নরমালি কাউকে মানে মেয়ে বলে নয়, আচ্ছা, মানে যে কেউ চাইলে আপনি রিচার্জ করে দেন তাকে? আমার সমস্ত ভাবে মানে মানসিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আমি রিচার্জ করতে ভালোবাসি। আচ্ছা, শুধু ফোনে কেন রিচার্জ আচ্ছা, করব? আচ্ছা, কেউ যদি মন ভেঙে এসে বলে মনটা রিচার্জ করো, আচ্ছা, আমি তো মনে করি সেটাও তো খুব বড় জায়গা। আচ্ছা, সেখানে হয়তো 799.89 পয়সা আমরা হ্যাঁ, চার্জ নিই না, আচ্ছা। কিন্তু মন দিয়ে তো মন রিচার্জ রিচার্জ করেন। করাই যায়। বৌদি কিছু বলে না, না? আপনি এই যে বাড়াবাড়ি করেন, তো বৌদি কিচ্ছু বলে না? না, মানে বৌদি ধরুন কাউকে মনের দিক থেকে রিচার্জ করতে আপনি যাচ্ছেন। তাকে আপনি একটা বাড়ি দিয়েছেন, সেখানে আপনি বসেও তাকে মনের দিক থেকে রিচার্জ করছেন। বৌদি এগুলো জানতে পারলে কিছু না, বলে এগুলো না? তো আমি বলি যে এগুলো করতে হয়। ও আচ্ছা, করতে হয়। এগুলো করতে হয়। ভালোবাসার থেকে ভালো রাখাটা ডিফিকাল্ট। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি এগুলো করিনি। হ্যাঁ, আচ্ছা। করলেও তার কোনো প্রমাণ নেই। আর ২ হচ্ছে হ্যাঁ, বৌদি একটা আমার সঙ্গে স্টুডিওয় গিয়েছিলেন। আচ্ছা। তাতে গিয়ে বলেছিলেন হুম, যে উড়ছে উড়ুক, লাটাই তো আমার হাতে। আচ্ছা। যখন মনে করব গুটিয়ে হ্যাঁ, নেবো। আচ্ছা। গুটায় মাঝে মধ্যে? আমি তো গুটিয়েই আছি। খোলস আর খুলছি কোথায়? খুললে কি ভয়াবহ এটা ব্যাপার? এটা 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 কি মদন মিত্রের চেহারা যেভাবে আমি রয়েছি? আমি তো আচ্ছা, গুটিয়েই গেছি। আচ্ছা, একদম শামুকের মতো গুটিয়ে গেছি। আচ্ছা। কেন গুটিয়ে যেতে হয়েছে মদন দা? এর কি মানে কার চাপ? দলের মধ্যে মদন মিত্র এত বছরের রাজনীতি করা লোক। এইটা যে কথা বললেন না, খুব হ্যাঁ, দামি কথা বললেন। একটু হ্যাঁ, আগে হুম, আমাকে একজন সাংবাদিক প্রশ্ন হুম, করছিলেন হুম, যে এই নমিনেশন কি হুম, হবে, হ্যান হবে।
তা আমি বললাম দেখুন আমি একটা দল করি, হুম, যেমন আপনি একটা হাউসে আছেন, ঠিক ঠিক। তেমনি দল যা ভাববে হুম, আমায় হয় সেটা মেনে নিতে হবে, হুম, আর না হলে দলের কথা না মানলে দল থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা। কিন্তু আমি দলে থাকলে তো দলের কথা মেনেই থাকতে হবে। হুম, সেখানে দল ঠিক করবে আমায় দেবে কি দেবে না। হুম, বলে আমি বললাম হাসতে হাসতে যে আমার কোম্পানির যারা ডিরেক্টর, হুম, সো এটা তো তারা ঠিক করবে একদম। আমার স্যালারি কি হবে। আমি শুনলাম সেটা নিয়ে এখন পলিটিক্স হচ্ছে, মদন মিত্র বলেছে যে তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি। হুম, এটা ঠিক না, হুম, ইট ইজ নট ফেয়ার, ইট আচ্ছা। ইজ আনফেয়ার। আপনি উদাহরণ হিসেবে বলেছেন। আপনাদের এটা কথার কথা, এটা কথার যেমন কথা, আমি একদম, বলছি যে একদম। আপনার সঙ্গে আমি হুম, বসে আছি, হুম, আপনার যেমন একটা হাউস আছে, আমার হুম, একটা হাউস আছে, ঠিক ঠিক। সেটা তৃণমূল কংগ্রেস। আচ্ছা। তো সেই হাউসে বসে আমি যদি বলি হুম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন আমি মানি না, হুম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি শুনে, তো হতে পারে না। আচ্ছা, ন্যাচারালি পার্টি যখন আমার বার করে দেবে, আর আমি বা করতে যাবো কেন? আচ্ছা। তারপরে এই বুড়ো হুম, বয়সে তাড়িয়ে যাবো কোথায়? যাবো কোথায়, তাই না? কে আমায় তেরপল দেবে, কে আমায় বসতে দেবে? না, আপনি আপনার এত বান্ধবীদের কেউ না কেউ তো জায়গা দেবে। এই যে আপনি একটু আগে বললেন যে আমি বিপদে পড়লে নিশ্চয়ই তারা আমাকে মনে জায়গা দেবে। নিশ্চয়ই দেবে কেউ না কেউ। এখন সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপারে তো আমি বলিনি। হ্যাঁ। তৃণমূল কংগ্রেস জায়গা দেবে কি দেবে না এটা পার্টির নেতৃত্বের উপর ডিপেন্ড আচ্ছা করে। পতনদা, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গুটিয়ে থাকতে হচ্ছে। আপনি বললেন যে আমি এখন আর খুলছি কোথায়। মানে এই যে আবহাওয়া দেখতে পাচ্ছেন, আমি বলব না পোলারাইজেশন বা কিছু। সবাই একই সোর্সে মানে একই ফোর্সে চলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দলের প্রধান। ট্রেন্ড অফ দ্য ডে। হ্যাঁ, কিন্তু এই যে ধরুন আপনি বা সৌগতদা বা যারা পুরনো তৃণমূল করেছেন বাই দ্য ওয়ে, এদের কি কম গুরুত্ব দেওয়া হয়? একদম সত্যি কথা বলুন দেখি। এটা ঠিক না, হ্যাঁ। এটা ঠিক না। আরেকটা কারণে বলি, মানে দেখুন, পার্থদা বুঝতে পারছে হয়তো তাকে টিকিট নাও দিতে পারে। বা ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক এর মধ্যে বলেছেন আমাকে হাবড়া থেকে নাও দাঁড়াতে হতে পারে। দেখুন আমি না এখন এটা আপনি যদি বলেন এই যে আমাকে কামারহাটি থেকে নাও দেওয়া হতে পারে, তো বিপদ হয়ে যাবে সেটা। যদি না দেয় না দেবে, সেটা হুম। তো পার্টি যদি মনে করে দেব না, মানে এর কি সম্ভাবনা আছে? না না মেনে নিতে হবে। আচ্ছা, আপনি যদি এই পার্টিতে থাকতে চান, আচ্ছা। আমি পার্টি ছাড়বো না যেচে। আপনি তো লয়াল মদন দা। হ্যাঁ। আপনি এতদিন রাজনীতি এখন করছেন। পার্টি যদি আমায় না দেয়, হুম। তখন আমাকে সেটা মেনে নিতে হবে। মেনে নেবেন আপনি? মেনে নেওয়া ছাড়া আর না হলে পার্টি ছেড়ে দিতে হবে। আচ্ছা। না, আপনি অন্য দলে যেতে পারবেন? না মানে না, ধরুন, এটা এটা হয় না, এটা হয় না। এটা একটা, মানে যদি বিজেপি অফার দেয়? না না না, আমার সঙ্গে অফার দেয় না, আমার মহিলারা অফার দেয়। হুম। হনুমান যেমন বুক চিরে রাম সীতা বার করে দিয়েছিলেন, হুম, তেমনি মদন মিত্র যদি বুক চিরে দেয়, তাহলে হুম। দেখা যায় মমতা ব্যানার্জি বসে আছে। আচ্ছা। সেটা জেনে আমাকে কেউ অফার টফার দেয় না। তবে একটা হুম, কথা বলি, এই যে আপনি হুম, বললেন হুম, যে মমতা কি আপনাদের ব্যানার্জি কি আপনাদের মানে গুরুত্ব কমাচ্ছেন হুম, বা অমুকের গুরুত্ব হুম, কমাচ্ছেন, বা কারোর গুরুত্ব বাড়ছে। এরকম হচ্ছে কি? আমি বলি হুম, সেটা মমতা ব্যানার্জি ঠিকই করছেন। হুম, তার কারণ হুম, আজকে যদি আমায় গুরুত্ব দিতেন, হুম, যাও সুপ্রিম কোর্টে গিয়ে রুখে দাঁড়াও, হুম। আমি পারতাম না, আচ্ছা, আমার এই দম নেই। আচ্ছা, সৌগতদাকে যদি দিতেন, সৌগতদা অসুস্থ, পারতেন না। আচ্ছা। মমতা ব্যানার্জি যে কাজটা করতে পারেন হুম, এই মুহূর্তে গোটা পার্টিতে, হুম, মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ সেটা পারবেন না। কারণ দ্য পার্টি হ্যাজ বিন বিল্ট বাই মমতা ব্যানার্জি। আচ্ছা। ফলে সেখানে উনি যেটা মনে করবেন ঠিক, হুম, সেটাই করবেন। এখন আমায় যদি বলেন তোমাকে আমায় একটা এই কাজটা করতে হবে, আমি যদি বলি করবো না, হুম, তো তখন পার্টি তো এটা ঔদ্ধত্য, ইনডিসিপ্লিন। হুম। তখন পার্টি যদি মনে করে যে আমাকে পার্টি থেকে সরিয়ে দেবে, বার করে দেবে, কিছু করার নেই তো। না, মানে There are two rules. হুম, Rule one, হুম, boss can do no wrong. Rule two, if boss is wrong, see rule one. আমি আপনাকে বলি, হুম, তৃণমূল কংগ্রেস আমার পরিচয়। হুম, আমি আজ প্রত্যেককেই মরতে হবে, আজ নয় কাল মরতে হবে। হুম। আমি অন্তত মরার সময় তৃণমূল কংগ্রেসের একটা ফ্ল্যাগ নিয়ে যাব। আচ্ছা। এটা তো আমার ইচ্ছে হতে পারে, এটা তো কেউ আমায় না, কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। হুম, হুম, ধরুন আমার পুরো যদি হাজার হাজার সাপোর্টারও না আসে, হুম, আমার ফ্যামিলির লোক একটা দিয়ে দিয়ে দিতে পারে, এটা আর কে বারণ করবে? হুম। এটা আমার চয়েস, এটা আমার। না, কিন্তু তার মানে এই নয় হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেস আমার মন্ত্রিত্ব দিল না বলেই হ্যাঁ। আমি তৃণমূল ত্যাগ এটা কি করলাম। অভিমান মদন না না, মিত্রের? হ্যাঁ, এই কারণে নয়। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি তৃণমূল আমায় যা দিয়েছে, হ্যাঁ, মন্ত্রিত্ব দিলে সেটা তারা গুরুত্ব কমে যাবে। হুম, কারণ মদন মিত্র আছে এবার হুম, রয়েছে হুম, সামাও, হুম। সেটা মন্ত্রিত্ব না দিলে কমে যাবে না। আচ্ছা। কমে যাবে তখনই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন
যে মদন মিত্রকে আমি ত্যাগ করেছি বা মদন মিত্র আর আমাদের সঙ্গে নেই। না সেটা তো আমি দেখেওছি যে টিভিতে আপনি পুজোর উদ্বোধন হচ্ছে অনলাইনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছেন ওই দেখো মদন কি পরে দাঁড়িয়ে রয়েছে, তার সুন্দর ধুতি আপনি পরে দাঁড়িয়েছিলেন। দুটো কথা মমতা ব্যানার্জির হ্যাঁ। মুখ থেকে বেরিয়েছে যেটা আমার দেওয়া, হ্যাঁ একটা হচ্ছে কালারফুল আর একটা হচ্ছে লাভলি। এই দুটো কথার পেটেন্ট আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা বেশ। আর মানে খুব একটা তো হাতে সময় নেই, তবে মদন দা একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করি যে এই যে ডিএ পাওয়া নিয়ে একটা বিরাট মানে কোন্দল হচ্ছে আর কি, তো এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? মানে সুপ্রিম কোর্টের রায় তো এখন আলটিমেটলি রাজ্যকে ডিএটা দিতে হবে 25%, কিন্তু রাজ্যের কাছে অর্থ ভান্ডার কম। মদন দা এই মুহূর্তে রাজ্যের প্রায় নাকি 8 লক্ষ কোটি টাকার কাছে দেনা বাজারে বাজারে ঋণ, তাহলে এই তার জায়গাটা মধ্যে 2 লক্ষ কোটি টাকা বামেদের আমলে। কেন্দ্র দেয়নি। আচ্ছা কেন্দ্র, হ্যাঁ 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 হ্যাঁ, কেন্দ্র দেয়নি 2 লক্ষ, বামেদের সময় প্রায় 2.25 লক্ষ টাকা, 2 লক্ষ কোটি মানে টাকা মতো। মোটামুটি এই ঋণে মমতা বন্দ্যোপাধ্যায় মহর্ষি দেবেন্দ্রনাথের মতো হুম, প্রিন্স দ্বারকানাথের ঋণ কাঁধে নিয়েছেন। আচ্ছা কিন্তু আপনাকে আমি বলি, হ্যাঁ চিন্তা করার কিছু নেই, কোনো হুম। প্রকল্প বন্ধ হবে না। কারণ না মমতা- ডিএটা পাবে কিনা সেটা আগে আমি দরকার। বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঈশ্বরের একটা এমন হাত আছে, হুম, খায় যে চিনি তারে যোগায় চিন্তামণি। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হ্যাঁ, হাউ টু প্রডিউস সুগার, হাউ হুম। টু প্রডিউস মানি। হুম, উনি ঠিক আমার ধারণা হুম, কিভাবে দিয়ে দিতে হবে, কিভাবে ট্যাকেল করতে হবে। হুম, আমরা তো দেখলাম হুম। কোনটা? আরজি কর আচ্ছা, একা একা করলেন তো, মানে- একদম একা। এটা কি ট্যাকেল করলেন? গোটা বাংলা না ট্যাকেল করলেন না, হুম। সত্যের সঙ্গে থাকলেন। ন্যায় পেলো পরিবার তো এখনো বলছে ন্যায় পায়নি। পরিবার তো ন্যায় পায়নি বলে বিজেপির বিরুদ্ধে বলছে। হুম, বলছে আমাদের ওই যে ডাক্তারগুলো ছিল কিচ্ছু করতো না, এখন সব বুঝতে পারছি। আর হুম, সেই যে এখানকার ছেলেটা বললো যে ও করেছে, হুম, অত সেই মল খসালি হুম, লোক কেন হাসালি, আচ্ছা। অত মন তেল মানে পুড়িয়ে। আপনি আক্তার আলীর কথা বলছেন? হ্যাঁ, না না ওই এর কথা বলছি, সিবিআই কথা। আচ্ছা আচ্ছা। এই সমাজ ধরে এলো না কিন্তু সকালবেলা সিবিআই কিন্তু চার্জশিট দিয়েছে, মানে ইডি চার্জশিট দিয়েছে, তাতে সন্দীপ ঘোষের নামও আছে, আক্তার আলীরও নামও না আছে। না ঠিক আছে, হ্যাঁ, সব আমি মানছি, হুম, চার্জশিট তো আমার নামেও দিতে পারে, হুম, কিন্তু আমাকে তো বুঝিয়ে বলতে হবে যে ওই রাত্রির বেলা হুম, ওই মেয়েটিকে যে রেপ করা হলো বা মেরে দেওয়া হলো, হুম। কি হলো, হুম, সেখানে আর কারোর উপস্থিতি তা কি প্রমাণিত কিছু হয়েছে? হুম। এখনো অবধি তো হয়নি। এবার হুম, হুম, শকুনি মামার মতো আপনি পিছন থেকে করেছিলেন কিনা হুম। সেটা তো তথ্য সাপেক্ষ। মতন দা, আপনার কি মনে হয় সত্যি ওই ঘটনায় একজনই ছিল, সঞ্জয় রায়? মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমি একজনের- ঠিক নিজে এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি যে কোনো মেয়েকে মানে আমি হুম। মানে একা সম্ভব কিনা সেটা আপনি বুঝতে একা পারেন। রেপ করা সম্ভব হ্যাঁ, কিনা, হ্যাঁ। জবরদস্তি তুলে ধরা, হুম, এই ধরনের কোনো চিন্তাধারা আমাদের মনে আসে না। আমাদের হুম। মনে খুব হুম, কষ্ট হয়, এবং আমি হুম। এইটা জানি হুম, আমার চোখের সামনে এরকম কোনো মেয়ের প্রতি ঘটনা ঘটছে জানলে হুম, হুম। আমি অন্তত আমার জীবন দিয়ে তাকে মর্যাদা দেওয়া সম্পন্ন করব। কিন্তু মদন দা, আগে আপনার যে প্রভাবটা ছিল, আমি সম্প্রতি একটি ছেলের অ্যাক্সিডেন্ট, সম্প্রতি নয় বেশ কয়েক বছর আগে আপনি বেশ কয়েকটি কথাও বলেছিলেন, সেসব আমার মনে আছে। সুযোগ হয়নি আপনার সঙ্গে ইন্টারভিউ করার ওই জন্য, কিন্তু আপনি এই হসপিটালের ম্যানেজমেন্ট বা একটা উষ্মা প্রকাশ করেছিলেন, রাগ প্রকাশ করেছিলেন, ক্ষোভ প্রকাশ। ছেলেটিকে আপনি বাঁচাতেও পারেননি, হয়তো ভর্তিও করতে পারেননি, আমার যতদূর মনে আছে। তা এই যে সরকারি সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া তো মদন মিত্রের একটা ক্যারিশমা, এই ক্ষেত্রে এখন বাধা পান দেখুন এই মুহূর্তে? দেখুন একটা কথা বলি, হুম, এখন একটা সময় পিজিতে হুম, রোজ 5,000 লোক যায়, হুম। এখন পিজিতে রোজ 20,000 মানে লোক যায়। লোক যায়। হুম, এটা ভাবতে হবে। হুম। যাচ্ছে পকেট থেকে স্বাস্থ্যসাথী বার করছে, ক্যাশ লস করছে, এত সোজা হয়ে যাচ্ছে, এত হয়ে যাচ্ছে। সোজা ভাবে আপনি যেভাবে বলছেন তো হ্যাঁ মনে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে তো, পকেটে শুধু স্বাস্থ্যসাথী থাকলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাই তো। মানুষকে পরিষেবা পেতে নাকি বছরের পর বছর লেগে যাচ্ছে। একদম ভুল কথা বলছেন। আচ্ছা আপনি যদি পার্সেন্টেজে দেখেন, আচ্ছা। সেটা আগে যদি 90% হ্যারাসমেন্ট হতো, এখন 2% হ্যারাসমেন্ট চলে এসেছে। ফোকাস লেটার পেয়েছেন? পেয়েছিলেন? লেটার, হ্যাঁ। শোকজ লেটার ঠিক নয়, আমাকে বলা হয়েছিল একটা ব্যাপারে, হুম, ওই আইপ্যাকের ব্যাপারে। হুম, হুম, হুম। মমতা ব্যানার্জি আইপ্যাকের অফিসে গেলেন এবং ওই ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ, ফোন এগুলো নিয়ে আসলেন। মানে এই ঘটনাটাকে কিভাবে আপনি বলবেন? খুব ছোট করে আমি শুনবো এই জায়গাটা। একদম ছোট করে বলছি যে হ্যাঁ। গায়ের জন্য যদি ওখানে মমতা ব্যানার্জি না দাঁড়াতেন, হুম, এরা গিয়ে হুম, ওই সব
ফলস কাগজ টাকা নিয়ে সিবিআই ঢুকিয়ে রেখে 1 ঘন্টা বাদে ঢুকে বলতো এই দরজা ভাঙ বলে কালপিট করে দিত। আচ্ছা, এখন তো এটাই চলছে। একদম। অনেক ধন্যবাদ মদন দাকে। মদন মিত্র আমাদের সঙ্গে ছিলেন, কামারহাটির বর্তমান বিধায়ক। কিন্তু মদন দা দলের প্রতি এতটাই অনুগত যে মদন দা বলছেন যে এখনো দল যেটা বলবে, এরকম বর্ষিয়ান নেতা, বারবার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেই মানুষটিও দলের কথাই মেনে নেবেন বা দলের পথেই চলবেন, এবং এটাই খানিকটা বাধ্যবাধকতার জায়গা। তবে মানুষের পাশে মদন মিত্র থাকবেন সবসময়, একদম বাস্তব। রাইট। আগামী দিনেও মদন মিত্রকে আপনারা মানুষের পাশে পাবেন। আর যাদের মন ভাঙছে, মনকে রিচার্জ করবার জন্য মদন মিত্রের কাছেও আসতে পারেন। মনের কারিগর, জাদুঘর মনের মদন মিত্র। আজকে আর হাতে সময় নেই মদন দা, বাধ্যবাধকভাবে শেষ করতে হ্যালো হচ্ছে। হ্যালো এমএম করলেই পাওয়া হ্যাঁ, যাবে। বেশ, আজ হ্যালো এমএম করলেই পাওয়া যাবে। আজকে এখানে শেষ করছি মদন দা। সব থেকে বড় আমরা যেটা চাইবো সিএনএর থেকে, আপনি সুস্থ থাকুন, কালারফুল থাকুন, লাভলি থাকুন। ও লাভলি, নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।